নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। রেড রোড থেকে শুভেচ্ছা সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি সরব হলেন এসআইআর নিয়ে, স্পষ্টভাবে বললেন ভোটাররা নন, যদি অনুপ্রবেশকারী কেউ হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। রেড রোড থেকে বিজেপিকে অল আউট আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। চোর ডাকাতে গুন্ডার পার্টি বলে তোপ মমতার। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहन्नम में जाए। खुद ही को कर बुलंद इतना, खुद ही को कर बुलंद इतना, हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी राजा क्या है। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। খুশির ঈদেও ভোটের লড়াই। বাংলার এসআইআরে রেড রোডের নামাজে খড়গহস্ত অভিষেকও সম্প্রীতির বার্তা দিয়ে বিজেপিকে তুলে ধরা। ভেদাভেদের রাজনীতি বাংলায় চলবে না, হুঙ্কার অভিষেকের। जो लोग सोचता है नाम काट के बेघर करके इस देश से धक्का मार के निकालेंगे, भाई को भाई के साथ लड़ाएंगे, गर्दन भी कटेगा तो झुकेगा नहीं। नाम काटना तो दूर का बात, किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू मुसलमान सिख ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। আগামীকাল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা। ভোট ঘোষণার পরে এই প্রথম কর্মী সভা। এই কর্মী থাকবেন, কি বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার সঙ্গে আবির রয়েছে, বলতে পারবেন আবির। ইতিমধ্যেই গত বৃহস্পতিবার দিনকে কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক করেছেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, এবং ভবানীপুরের মতো জায়গাতে বাংলা নিজের মেয়েকেই চাই, এই ধাঁচের মধ্যে একদম ঘরের মেয়ে হিসাবে স্লোগান ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। যারা দলের সেখানকার সর্বক্ষণের কর্মী, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারের জন্য গোটা রাজ্যে ব্যস্ত থাকতে হবে। ফলে কাউন্সিলর বা যে সমস্ত নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা বুথের যারা কর্মীরা রয়েছেন, তাদেরকে প্রচারের ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে হবে, তারা কোন কোন বিষয়ের প্রতি নজর রাখবেন, এবং এর আগেও যেটা বলা হয়েছিল প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে নম্রভাবে পৌঁছে মানুষের সঙ্গে কথা বলতে হবে, সেই বার্তাই দেওয়া হবে। এই জন্যই আগামীকালকে তিনি কর্মী সভা করবেন। সমস্ত কাউন্সিলরদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে, এবং তার সঙ্গে একেবারে বুথ স্তরের যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে হাজির থাকবেন। মূলত প্রচার রণকৌশল এবং প্রচার করা এবং কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে তারা মানুষের সঙ্গে মূলত কথা বলবেন, সেই বার্তাই দেওয়া হবে। যেটাকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দলের যারা কর্মীরা রয়েছেন ভবানীপুরে তাদেরকে প্রস্তাব দেবেন এই ভোট উপলক্ষে প্রচার পর্বকে সামলানোর জন্য। ধন্যবাদ। অন্যদিকে কালীঘাটে পরপর মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী এবং বললেন যে পুজো দেওয়ার পর তিনি আরো কনফিডেন্ট যে তিনি জিতবেন। প্রচারে জোর বিরোধী দলনেতার। কালীঘাটের পুজোর পর জয় কনফিডেন্ট। পরপর কালীঘাট
রানাঘাটের মন্দিরে একের পর এক মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী, তারপরে প্রচার, এবং প্রচারে তিনি জানালেন যে তিনি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। শনিবার মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। গতকাল নির্বাচনী ইস্তেহার পেশ করে বা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে তৃণমূল, এবং এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার আগে দেখা গেল ফের একবার বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়, এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এপ্রিলে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট, শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান কিছু নেই এদেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের পাশেই বিহার। তৃণমূল নেত্রীর অভিযোগ, উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির ছক কষছে বিজেপি। প্রত্যেকবার ইলেকশনে অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়, এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া। এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নিউজ 18 বাংলা। ভোটার লিস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, তো এই রিভিশনে যদি কারো নাম বাদ যায় তাহলে কি করবেন? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। তো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই ট্রাইব্যুনাল এবার গঠন করা হলো। তো এই ট্রাইব্যুনাল জেলাভিত্তিক 19টি ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলো। কারা থাকবেন এই ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, প্রাক্তন বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। গতকাল নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তার মধ্যে কয়েকজন বিচারপতিকে একাধিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত এই ট্রাইব্যুনালে কারা আবেদন করতে পারবেন? আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা 60 লক্ষেরও বেশি ভোটার, যাদের জন্য সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার পর যারা ডিলিশন ক্যাটাগরিতে থাকবেন বা যারা অ্যাডিশন ক্যাটাগরিতে থাকবেন তারা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে পারেন, নাম যুক্ত করার জন্য আবেদন করতে পারেন। এই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে জেলা শাসক, মহকুমা শাসক মারফত আবেদন করা যাবে। এবারে যেটা প্রশ্ন আসে, কবে থেকে আবেদন করা যাবে, এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে কিছু নির্দিষ্টভাবে জানানো হয়নি। নির্বাচন কমিশন বলছে যে সম্পূর্ণ তালিকা প্রকাশের পর ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যেই জেলা শাসকদের জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে এই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানাচ্ছেন যে গতকাল সবে নোটিফিকেশন করা হয়েছে, এরপর ট্রাইব্যুনালের জন্য একটি করে অফিস হবে, যে অফিসে কিছু কর্মচারীরও প্রয়োজন হবে এবং সেই অফিস তৈরি হওয়ার পর এই যে ট্রাইব্যুনালে মানুষ যে আবেদন করবেন, যারা ডিভিশন বা অ্যাডিশন যারা এই ক্যাটাগরিতে থাকবেন, তারা যে আবেদন করবেন তাদেরকে জানাতে হবে। সেই জানানোর জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। কারা বিজ্ঞাপন দেবে? ট্রাইব্যুনালের তরফেই বিজ্ঞাপন দেওয়া হবে, পাশাপাশি সংশ্লিষ্ট জেলা শাসকের তরফে বিজ্ঞাপন দেওয়া হবে। এই যে ট্রাইব্যুনালের জন্য যে আবেদন করবেন, আপিল করবেন, যারা বাদ পড়বেন বা যারা নাম বাদ দিতে চান বা যারা নাম যোগ করতে চান, এই যে যারা আবেদন করবেন জেলা শাসকের অফিস বা মহকুমা শাসকের অফিস মারফত, তারা সেই আবেদনটি কি ফরম্যাটে করবেন গোটাটাই আজকে বা আগামীকালকের মধ্যেই জেলা শাসকদের কাছে পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং তারপরেই এই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। এবারে যেটা প্রশ্ন আসে যে সোমবার বিকেলে নির্বাচন কমিশন প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে, তারপর আগামী সপ্তাহে শুক্রবারও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। এই যে আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তাহলে কি তার পরপরই ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ থাকবে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন সেই বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরপরই কি ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ থাকবে নাকি। সেই বিষয় গোটা বিষয়টি স্পষ্ট করার জন্যই জেলা শাসকদের কাছে একটি নির্দিষ্ট নির্দেশ আজকে রাতের মধ্যে বা আগামীকালকের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। তারপরেই সংশ্লিষ্ট জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা এই বিষয়ে কাজ শুরু করবে। ধন্যবাদ। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রিটায়ার্ড জাজদের দিয়ে, এক্স জাজেসদের দিয়ে, রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছে। কিন্তু কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন, নাম থাকবে না। পরিষ্কারভাবে কানে শুনে রাখুন। আপনি যদি ভারতীয় হন, আপনার যদি পেপারসের প্রবলেম থাকে, আপনি যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসাররাও আপনার সঙ্গে ইনজাস্টিস করে দিয়েছে, আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্রাইব্যুনাল উইল টেক ফাইনাল কল। এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বা নতুন ভোটার তালিকা, এই ভোটার তালিকা যে তৈরি যা প্রকাশ হওয়ার কথা ছিল গতকাল, তা এবার সোমবার প্রকাশ হবে এবং আগামী সপ্তাহে দুদিন, সোমবার এবং শুক্রবার, এই দুদিন নতুন ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। এখনো পর্যন্ত 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি হয়েছে। 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট, যে তালিকা সেই তালিকায় এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675।
এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা। আর প্রথম দফা ভোটের আগে রাজ্যে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে দফা দফায় রাজ্যে প্রায় 2000 কোম্পানি। আমার সঙ্গে প্রীতি রয়েছে, আরও বিস্তারিত বলতে পারবে। ইতিমধ্যেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী রয়েছে। প্রীতি, দেখো, ইতিমধ্যে রাজ্যে 480 কোম্পানি বাহিনী রয়েছে, তুমি সে বিষয়টা উল্লেখ করলে। কিন্তু প্রথম দফা নির্বাচনের আগেই কিন্তু রাজ্যে প্রায় 2400 কোম্পানি প্রবেশ করে যাচ্ছে এবং তার যে সময়সীমা তাও কিন্তু নির্বাচন কমিশনের তরফে বলে দেওয়া হয়েছে। 31শে মার্চের মধ্যে 300 কোম্পানি, 7ই এপ্রিলের মধ্যে আরো 300 কোম্পানি, 10ই এপ্রিল 300 কোম্পানি এবং এর পরবর্তীতে 13ই এপ্রিল 277 কোম্পানি এবং 8ই এপ্রিল কিন্তু 743 কোম্পানি। আমরা সকলেই জানি যে ইতিমধ্যে রাজ্যে যখন এসআইআর পর্ব চলছে তখন 480 কোম্পানি মোতায়েন রয়েছে এবং এর পরবর্তীতে প্রথম দফার নির্বাচনের আগে কিন্তু আরো 1920 কোম্পানি, অর্থাৎ টোটাল যদি আমরা ধরে নিই তাহলে 2400 কোম্পানি থাকছে। প্রথম দফা নির্বাচন 23শে এপ্রিল আমরা জানি, 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। এখন দেখার বিষয় দ্বিতীয় দফার নির্বাচনের আগে কি আরো কোম্পানি প্রবেশ করে নাকি এই 2400 কোম্পানি দিয়ে দ্বিতীয় দফার নির্বাচন হয়। অতনু, ধন্যবাদ।